পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলে রাখি, তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটি দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো, অর্থাৎ তোমরা এই ভিডিও দেখে কতটা উপকৃত হলে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলি আমাকে পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজ আলোচনা করব। আজ বাংলার আলোচ্য বিষয় বিখ্যাত লেখক, সাহিত্যিক, চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। এই নাটোরের কথা গল্পটি নেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থ থেকে। এই নাটোর বর্তমান বাংলাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত রাজশাহী ডিভিশনের এক মূল বর্ধিষ্ণু গ্রাম। এই নাটোরের কথা নামক গল্পটিতে লেখক নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ তার নিমন্ত্রণে যে ঠাকুরবাড়ির গুণীজনদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সেই নিমন্ত্রণ রক্ষার্থে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য গুণীজনেরা যাত্রা করেছিলেন বা সেই নাটোরে গিয়েছিলেন, তার কথোপকথনই এখানে তুলে ধরা হয়েছে। আর এই আমন্ত্রণের পেছনে মূল যে কারণটি ছিল, অর্থাৎ 1905 বঙ্গাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন তথা স্বদেশী আন্দোলনের সময় যখন সারা বাংলায় সেই মানুষ বিদ্রোহে আন্দোলনের জোয়ারে ভাসছে, সেই মুহূর্তেই এই নাটোরের মহারাজা আমন্ত্রণপত্রটি পাঠিয়েছিলেন। এই পাঠ্য অংশটি এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। অর্থাৎ এই স্বদেশী আন্দোলনের ওপর ভিত্তি করেই এই পাঠ্য রচনাটি লেখক লিখেছিলেন। এটি একটি স্মৃতিকথামূলক রচনা, অর্থাৎ সত্য ঘটনাকেই লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর গল্পের মতো করে খুব সহজ সরল ভাষায় পাঠকদের সামনে তুলে ধরেছেন। নাটোরে সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। নাটোরের তৎকালীন মহারাজা জগদীন্দ্রনাথ ঠাকুরবাড়ির বিশিষ্ট সকল মানুষদের এবং তরুণ প্রজন্মের ছেলেদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণে অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং আরও অনেক গুণীজন সেই মহারাজার ব্যবস্থা করা স্পেশাল ট্রেনে রওনা হয়েছিলেন। তারপর সারাঘাট স্টেশনে নেমে পদ্মা নদীতে স্টিমারে চেপে নাটোরে তারা পৌঁছেছিলেন। পথে অতিথিদের দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছুরই সুবন্দোবস্ত করা হয়েছিল। নাটোরে পৌঁছেও মহারাজার তরফ থেকে অতিথিরা সবিশেষ সমাদর লাভ করেছিলেন। মহারাজার নিযুক্ত পরিচারকরা অতিথিদের সকল কাজ করে দিয়েছিলেন। খাওয়া দাওয়ার বিষয়ে মহারাজা বিশেষ নজর দিয়েছিলেন। নাটোরের বিখ্যাত সন্দেশ বাড়িতে টাটকা তৈরি করে খাওয়ানো হয়েছিল। আর এখানে প্রাদেশিক সম্মেলন শুরু হলে রবীন্দ্রনাথের সহায়তায় তরুণরা সম্মেলনটি সম্পূর্ণ বাংলায় চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বয়স্করা বা বড়রা এই প্রস্তাব অগ্রাহ্য করে ইংরেজি ভাষাতেই সম্মেলন শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু তরুণরা তীব্র প্রতিবাদ জানাতে থাকে এবং বুড়োরা বাধ্য হয়ে এই প্রস্তাব মেনে নিয়েছিলেন। আর মূলত এভাবেই জনসম্মেলনে সর্বসমক্ষে অর্থাৎ সবার সামনে বাংলা ভাষার সম্মান রক্ষিত হয়েছিল। অর্থাৎ এই গল্পের মধ্যে দিয়ে যেটা মূল বিষয় তা হলো, স্বদেশী আন্দোলনের জোয়ারে যখন বাংলা ভাসছিল, যখন সকলের মধ্যেই স্বদেশের প্রতি ভালোবাসা, স্বাদেশিকতার মানসিকতা গড়ে উঠেছিল, ঠিক সেই অবস্থায় নাটোরে প্রাদেশিক সম্মেলন হবে বলে স্থির করা হয়েছিল। আর সেই কারণবশত নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ঠাকুরবাড়ির গুরুজনদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যার মধ্যে অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং অন্যান্যরা সকলেই তৈরি হয়েছিলেন সেই নাটোরে যাওয়ার জন্য। মহারাজা অতিথিদের জন্য বিশেষ ট্রেন এবং স্টিমারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সকলেই নাটোরে গিয়ে পৌঁছেছিলেন। গ্রামটি সকলেরই ভালো লেগেছিল। নাটোরের রানী ভবানী নিজের হাতে পিঠে এবং পায়েস তৈরি করে দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন করেছিলেন। এছাড়া হালুইকর নাটোরের বিখ্যাত মিষ্টি সন্দেশ
ও অন্যান্য মিষ্টি তৈরি করে টাটকা সেসব জিনিস খেতে দিয়েছিলেন। সকলে খাওয়া দাওয়ার বিষয়ে খুবই খুশি হয়েছিলেন। এরপর নাটোরে প্রাদেশিক সম্মেলনে গোল টেবিল বৈঠকের মতো করে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ এবং অন্যান্য অনুজ তরুণদের চেষ্টায় সম্মেলনটি সম্পূর্ণভাবেই বাংলা ভাষায় খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আর এই রচনার সম্পূর্ণটাই নাটোর অঞ্চলটিকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে, অর্থাৎ পুরো গল্পটাই লেখক লিখেছেন নাটোরকে কেন্দ্র করে। তাই মহারাজা জগন্নাথ ঠাকুরবাড়ির সকলের কাছে নাটোর নামেই পরিচিত ছিলেন। আর এই সম্পূর্ণ গল্পটিতে মহারাজা নাটোরের ভূমিকাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই নাটোরের গ্রাম ও মহারাজা নাটোর এই দুইয়ের মিলিত ভূমিকাতেই নাটোরের কথা এই রচনাটি বা গল্পটি পরিবেশিত হয়েছে। অর্থাৎ এই প্রসঙ্গে যদি বলা যায়, এই নাটোরের কথা বা নাটোরের যে সম্মেলন, তার প্রসঙ্গে বলতে গেলে বলা যায় পরাধীন ভারতবর্ষের ইংরেজ শাসিত যে শাসন শোষণ অত্যাচার চলছিল, সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আনার ক্ষেত্রে বাংলার একটা বিশেষ ভূমিকা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। আর বাংলার অন্যতম প্রধান পরিবার হিসেবে সেই সময় জোড়াসাঁকো ঠাকুর পরিবারের নাম করা যেতে পারে। যখন সারা বাংলা ইংরেজদের শাসন এবং শোষণে বিপর্যস্ত, মানুষ তখন ইংরেজদেরকে এই ভারত তথা বাংলা থেকে তাড়ানোর উদ্দেশ্যে গোপনে একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে কার্যকলাপ শুরু করেছিল। আর তারই বহিঃপ্রকাশ হিসেবে মাঝে মাঝে তারা ইংরেজদেরকে আক্রমণ করে তাদের ব্যতিব্যস্ত করে তুলত। এই সময়টাকেই বলা হয়ে থাকে স্বদেশী যুগ। ঠাকুর পরিবারের সদস্যরাও ইংরেজ বিরোধী কার্যকলাপকে সমর্থন করেছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও তাদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার দ্বারা জনগণকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। আর সকলেই এই লেখার মধ্যে দিয়েই সেই আন্দোলন বা বিদ্রোহে সামিল হওয়ার আবহে মেতে উঠেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরও এই বিষয়ে ছিলেন সমর্থনকারী। অবিভক্ত বাংলার রাজশাহী ডিভিশনের নাটোরের রাজা জগনীন্দ্রনাথের আতিথেয়তায় এবং সাহায্যে স্বাধীনতা বিষয়ক যে প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রসঙ্গেই পরিণত বয়সে লিখতে গিয়ে নাটোরের সম্মেলনের কথা লেখকের মনে পড়েছিল। স্বাদেশিকতার মন্ত্রে উদ্বুদ্ধ রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ এবং তরুণ বয়সী বেশ কিছু সদস্যের প্রচেষ্টায় এই সম্মেলনের বক্তৃতা উপস্থাপনের মধ্য দিয়েই বাংলা ভাষা প্রথম ব্যবহৃত হয়েছিল। তখন পোশাকি ভাষা হিসেবে ইংরেজি ভাষারই তখনকার পরিপ্রেক্ষিতে, তাই বাংলা ভাষার জনসমক্ষে প্রচলন একটি খুব বড় ধরনের পদক্ষেপ, একথা বলাই যায়। তাই স্বদেশী যুগের বিষয়ে লেখার প্রসঙ্গেই এই নাটোর বিষয়ক গল্পাংশটি বা গদ্যাংশটি লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি রোমন্থনের মধ্যে প্রাধান্য পেয়েছিল। এখন আমি তোমাদের এই অধ্যায়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ তুলে ধরব। যেমন প্রথমেই তোমাদের বললাম স্বদেশী আন্দোলন বা স্বদেশী যুগ, যা 1905 খ্রিস্টাব্দের সমকালীন বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালকে বোঝানো হয়েছে। ভূমিকম্প হচ্ছে পৃথিবীর কম্পন। প্রভিন্সিয়াল কনফারেন্স, যার বাংলা হচ্ছে প্রাদেশিক সম্মেলন। জগনীন্দ্রনাথ নাটোরের মহারাজা ছিলেন, রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন। নাটোর রাজ গোবিন্দনাথের পত্নী ব্রজসুন্দরী শৈশবে তাকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেছিলেন। রিসেপশন কমিটির প্রেসিডেন্ট অর্থাৎ অভ্যর্থনা কমিটির সভাপতি। সম্মাসন মানে সম্বোধন। রবি কাকা বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে। ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস। চাই শব্দের অর্থ প্রধান বা নেতা। জানকীনাথ ঘোষাল দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা স্বর্ণকুমারী দেবীর স্বামী ছিলেন। ডব্লিউ.সি. ব্যানার্জি বলতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে, যিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ব্যারিস্টার ও সুবক্তা। সুরেন্দ্র বাড়ুজ্যে অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে, যিনি ভারত সভার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাষ্ট্রগুরু নামে সবার কাছে প্রসিদ্ধ ছিলেন। হাঙ্গাম মানে ঝামেলা বা গন্ডগোল। স্পেশাল ট্রেন বলতে বিশেষ ট্রেন। চোগাচাপকান শব্দের অর্থ লম্বা ঢিলা জামা বিশেষ। মহাফূর্তি মানে ভীষণ আনন্দ। মোটঘাট শব্দের অর্থ পোটলা পুটলি। নির্ভাবনা মানে নিশ্চিন্ত। ডেক বলতে বোঝায় জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। হোমড়া চোমড়া মানে সম্ভ্রান্ত খ্যাতি প্রতিপত্তিযুক্ত। ছোকরা
নবযুবক। বয় এই ক্ষেত্রে খাবার পরিবেশকদের কথা বলা হয়েছে। জাইগ্যান্টিক মানে দৈত্যাকৃতি। কার্পেট গালিচা। ইন্দ্রপুরী বলতে দেবরাজ ইন্দ্রের বাসস্থান বা অমরাবতীর কথা বলা হয়েছে। রাজসমাদর রাজার আদর। ব্যগ্রতা ব্যাকুলতা। ক্যাম্প তাঁবু খাটিয়ে নির্মিত অস্থায়ী ঘর। হলুইকর যে মিষ্টি তৈরি করে যাকে এক কথায় বলা হয় ময়রা। স্কেচ মানে নকশা। গড়গড়া মানে দীর্ঘ নল বিশিষ্ট এক ধরনের হুকো। অন্দরমহল মানে ভিতর বাড়ি। ফরম্যাস মানে আজ্ঞা বা আদেশ। রাউন্ড টেবিল কনফারেন্স মানে গোল টেবিল বৈঠক বা সম্মেলন। জরির তাজ মানে জরির কাজ করা এক ধরনের টুপি। স্পিচ মানে বক্তৃতা। উল্লাস মানে পরম আনন্দ। আর পাবলিকলি মানে জনসমক্ষে বা জনগণের সামনে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।